বললাম তো আমি কিছু করিনি, তাহলে কেন কথা বাড়াচ্ছিস? ইনোসেন্ট ফেস নিয়ে বলে উঠলেন। ট্রাস্ট মি, আমি এসবের কিচ্ছু জানি না। জানেন, সব জানেন আপনি, আর এখন না জানার ভান করছেন। ট্রাস্ট? আর আপনাকে? যাকেই করা যায় না কেন, আপনাকে অন্তত করা যায় না। সেই জায়গাটা অনেক আগেই হারিয়ে ফেলেছেন আপনি। আগে অনেক ভরসা ছিল আপনার উপর, কিন্তু এখন আর নেই। আমার সব বিশ্বাস ভরসা এক নিমিষে ভেঙে দিয়েছেন আপনি। আমি বিশ্বাস ভরসা ভেঙে দিয়েছি? আর তুই তুই কি করেছিস? আমার সাথে আমার বিশ্বাস ভাঙিসনি? বারবার বলছি এসব কিছু করিনি আমি, তাও কেন আজে বাজে কথা বলে আমাকে রাগাচ্ছিস? আজে বাজে কথা আমি বলছি না, বলছেন আপনি। যা তো, এখন আমার সামনে থেকে সর। মাথাটা এমনি গরম আছে, খামোকার কথা বাড়িয়ে আমার মাথাটাকে গরম করিস না। ভালোই ভালো বলছি, চলে যা। না, যাব না। আজ আমার সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই আমি যাব। কেন, কেন এত কষ্ট দেন আমাকে? কেন সকলের কাছে বারবার ছোট প্রমাণ করেন? আমার চরিত্র নিয়ে কথা বলেন। কেন কেন কেন? আমাকে যখন কষ্ট দিয়ে আবার মারারই এত ইচ্ছা, তাহলে আমাকে এভাবে তিলে তিলে মারছেন কেন? একেবারেই মেরে ফেলুন না। এতদিন আমাকে ছোট করেছেন, মেনে নিয়েছি, কিন্তু আজ আজ সকলের সামনে মামুকে ছোট করেছেন, মামুর কাছে আমাকে খারাপ প্রমাণ করেছেন। সেটা আমি মানতে পারছি না। কেন করেছেন এসব? বলুন, উত্তর দিন। কি পান আমাকে অপমানিত অস্বস্তিতে ফেলে? আমাকে ছোট করে, খারাপ প্রমাণ করে কি লাভ হয় আপনার? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, যে আপনি আমার সবচেয়ে বড় ক্ষতিটা করে দিলেন আজ। তুই জানিস না কি করেছিস? বলছি তো, আজকে কিচ্ছু করিনি। আজকে যা করার তিতলি করেছে। আমি তো জানি ওটা আপুর বয়ফ্রেন্ড, তাই আমি দেখেছি ওর সাথে তোকে কথা বলতে, কিন্তু তবুও কিচ্ছু বলিনি। কারণটা আমার জানা, তাই। কিন্তু তিতলি সবটা জানলেও তোর প্রতি ওর চাপা রাগটাকে কন্ট্রোল করতে পারেনি, তাই ইচ্ছে করে সকলের সামনে তোকে চরিত্রহীন প্রমাণ করেছে। এই কথাটা কেন বিশ্বাস করছিস না? হ্যাঁ শোন নাদু, আমি খারাপ হতে পারি, কিন্তু তোর মতো জঘন্য মিথ্যাবাদী নই। তাহলে এটা তিতলি আপুর কাজ? ছি, আমাকে ছোট করার জন্য এমনটা করতে পারলো? মিথ্যেবাদী? কি বলতে চাইছেন আপনি? আমি মরে গেলেও মিথ্যের আশ্রয় নেব না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। সেটা কোনো একদিন ছিল, কিন্তু এখন নেই। এখন তুই একটা মিথ্যাবাদী। এই মিথ্যা কথা বলেই তো একদিন আমার সাথে অনেক বড় খেলা খেলেছিস তুই। কি কি খেলা বলুন? যদি আজকে বলতে না পারেন তাহলে ভাববো আপনি পচে গেছেন, নিজেকে পাল্টে মিথ্যেবাদীর খাতায় নাম লিখিয়েছেন। নিজের করা কুকর্মগুলো ঢাকতে আমার গায়ে মিথ্যেবাদীর তকমা লিখে দিচ্ছেন। চুপ! তুই জানিস না কি খেলা খেলেছিস? এখন নাটক করছিস না? না, সত্যি জানি না। গড প্রমিস, বলুন কি খেলা খেলছি। প্লিজ, হাত জোর করে বলছি আপনাকে, বলুন সবটা আমায়। আচ্ছা, বাইট। বলে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে বলে উঠলেন। একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবি আমাকে? দেব। বলুন, কি প্রশ্ন আপনার? সেদিন যখন তোর উপরে অ্যাটাক হয়েছিল, আই মিন তোকে কেউ রেপ করার চেষ্টা করেছিল, সেটা কে ছিল তুই জানিস? সেদিনে সেই ভয়ঙ্কর রাতের কথা মনে হতেই ভয় কেঁপে উঠলাম আমি। এই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। সেই দিনটাকে আর কখনো মনে করতে চাই না আমি। না, জানি না, কারণ সে মুখোশের আড়ালে ছিল, আর রুমটাও অন্ধকার হওয়ায় কিছুই বুঝতে পারিনি আমি, আর ওনাকে চিনতেও পারিনি। কিন্তু সেদিনের কথা জিজ্ঞেস করছেন কেন ভাইয়া? প্রয়োজন আছে। যদি সেদিন তুই লোকটাকে না চিনে থাকিস, তাহলে কেন সেদিন সকলের কাছে বলেছিলিস সেই লোকটা আমি? আমি তোকে ধর্ষণ করতে চেয়েছি, কেন সকলের সামনে আমাকে এত ছোট করেছিলিস? কেন আমার মা বাবা ভাই বোন সকলের কাছে আমাকে অপরাধী বানিয়েছিলিস? আমি তো তোকে ওই মুখোশ পরা ছেলেটার হাত থেকে বাঁচিয়েছিলাম। তাহলে তাহলে তুই কেন বলেছিলিস সেই ছেলেটা আমি?
তুই বল, না তোকে কখনো খারাপ নজরে দেখেছি? না, দেখিনি। সব সময় ফুপির মেয়ে বলে আমি তোকে জেনে এসেছি। তাহলে কেন তুই এত বড় নোংরা গেম খেললি আমার সাথে? কেন নাদু, কেন? ওনার কথা শুনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি আমি। কি বলছেন এসব ভাইয়া? আমি কখন আপনার কথা বললাম? সেদিন লাল শার্ট পরা একটা ছেলের কথা বলেছি, আপনার কথা তো বলিনি। কে ছিল সেটাও তো আমি জানি না। তবে আমি তো মাহিয়া আপুকে, আপনার কথা নয়, একটা ছদ্মবেশী ছেলের কথা বলেছি। আর এটাও বলেছি যে আপনি আমায় বাঁচিয়েছেন, নইলে আমার যে আজ কী হতো আমি জানি না। হয়তো সেদিনই আত্মহত্যা করতে হতো। কিন্তু আপনাকে কে বলেছে আমি আপনার কথা বলেছি? কি মিথ্যা কথা বলছিস তুই? তুই যদি এটা বলতিস তাহলে সবাই আমাকে কাঠ করে দাঁড় করালো কেন? কেন ফুবি আমায় কতগুলো কথা বলে আমাদের উপর অভিমান করে তোকে নিয়ে বাসা থেকে চলে গেল? আর তারপর অভিমান ভাঙানোর আগেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেলে নুরি। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগও পাইনি আমি। এই যন্ত্রণায় আজও আমি তিলে তিলে মরছি। বিশ্বাস করুন ভাইয়া, আমি এসব বলিনি। যা বলেছি সব সত্যি, একটা কথাও মিথ্যে বলিনি। আমি মাহিয়া আপুকে সবটা খুলে বলেছি। লজ্জায় আর কারোর সামনে বের হতে পারিনি আমি। দরজা আটকে বসেছিলাম। তাছাড়া অনেক নার্ভাসও ছিলাম। উনিই বলেছিলেন সবাইকে যা বলার উনি বলবেন। কিন্তু এইসব যে বলছেন আমি কিচ্ছু জানি না, কারণ এরপরে আম্মু আমায় নিয়ে চলে গেছিল। নাটক করছিস? খুব ভালো নাটক করতে পারিস। তুই যদি না বলিস তাহলে ওর কী দায় পড়েছে সবাইকে আমার নামে মিথ্যা বলার? বিশ্বাস শব্দটা তোর সাথে যায় না। আবার বিশ্বাস তুই অনেক আগেই ভেঙে দিয়েছিস নাদু। বিশ্বাস করেন না বলেই কি এত ঘৃণা করেন আমায়, এত ছোট করেন? অপমান করেও কি শান্তি পাননি? আচ্ছা, আমার সাথে আর কি করলে শান্তি পাবেন বলুন তো? আর কিছুই না, এভাবে তিলে তিলে মারব তোকে। আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই কষ্ট আমি তোকে ফিরিয়ে দেব। এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলাচ্ছে, একেবারে মেরে ফেলুন। এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমি। প্লিজ মেরে ফেলুন আমায়। মরার তোর খুব শখ হয়েছে না? চল আমার সাথে। এবার মর, যা এখান থেকে লাফ দে। বিশ্বাস কর, তুই বাঁচবি না, তুই একদম মরে যাবি। অবাক হয়ে তাকিয়ে আছি ওনার পানে আমি। কি বলছেন এসব? আমি এখান থেকে লাফ দেব? পাগল নাকি? মরার কথা বলেছে বলে সত্যি সত্যি মরতে হবে? কি হলো, লাভ দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি কর, নইলে কেউ না কেউ চলে আসবে। তখন আর লাভ দিতে পারবি না, তখন আবার বেঁচে যাবি। আমি পাহারা দিচ্ছি, তাড়াতাড়ি কর। ছাদের একদম কিনারে দাঁড়িয়ে নিচে তাকিয়ে ভয়ে আত্মা কেঁপে উঠল আমার। এখান থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবলেই ভয় ভেতরটা শুকিয়ে আসছে বারবার। আবার এটাও ভালো লাগছে যে আমার মরে যাওয়াতে আজ কারো কিচ্ছু যায় আসে না। তাহলে বেঁচে থেকে লাভ কি? মরে যাওয়াই শ্রেয়। চোখ মুছে একবার ওনার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। হঠাৎ হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম আমি। এক টানে আমাকে বুকের সাথে মিশিয়ে নিলেন উনি। কেন? আপনাকে কেন মারবো আমি? আমি পারবো না। আপনার জন্য তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য অনেক সমস্যা আছে আপনার। তাই আপনি নন, আমাকে মারেন। চুপ করবি নাকি গলা টিপে মেরে ফেলবো? কোনটা কোনটা বল, তুই যেটা চাইছিস সেটাই হবে। মেরে ফেলুন আমায় ভাইয়া, বলেই ঢুকরে কেঁদে উঠলাম আমি। বাবা মাও তো চলে গেছে, তারা শান্তিতেই আছে বেশ। এবার আমিও মরে গিয়ে একটু শান্তিতে থাকতে চাই। মরেই যাব আমি। সবাইকে শান্তি দিয়ে বাবা মার কাছে চলে যাব আবার। শান্তি শান্তি, তাই না? তাহলে আই। বলে আমাকে বাগানের পিছনের পুকুরে নিয়ে গেলেন উনি। সেখান থেকে ধাক্কা দিয়ে আমাকে পুকুরে ফেলে দিলেন। ওনার এমন ব্যবহারে আমি অবাক হলাম। আরে, জানেন তো যে আমি সাঁতার জানি না, তাও আমাকে এভাবে ফেলে দিলেন। আমি মরে গেলে কি সত্যিই উনি শান্তি পাবেন? আস্তে আস্তে পানির অতলে তলিয়ে যাচ্ছি আমি। আর পুকুর পাড় থেকে
তৃপ্তির হাসি হাসছেন উনি। ডেভিল মার্কা স্মাইল দিয়ে কিছু বলে চলেছেন, যা প্রথমে কানে এলো না। পরে ডুবতে ডুবতে পানির মধ্যে ওনার কথাগুলো কানে এলো আমার। কি রে, এখন শান্তি লাগছে? নিশ্চয় শান্তি পাচ্ছিস। জানিস তো, কারোর ইচ্ছা অপূর্ণ রাখি না আমি, তাই তোর ইচ্ছাটাও আমি অপূর্ণ রাখলাম না। আস্তে আস্তে হাত পা অচল হয়ে যাচ্ছে আমার, চোখ দুটো অসাড় হয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ আমি। আস্তে আস্তে পানির একদম তলানিতে পৌঁছে যাচ্ছি আমি। তখন বুঝতে পারলাম যেন হাওয়ায় ভাসছি আমি। আমাকে কোলে নিয়ে পানির ওপরে ভাসছে কেউ। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো পানির নিচে ছিলাম, তাহলে ওপরে কি করে আসলাম? হাউ ইজ পসিবল? অনেক সময় পানিতে থাকার কারণে পানি খেয়ে নিয়েছি, অনেকটা। কাশি হচ্ছে আমার এখন। আমাকে কোলে তুলে পাড়ে এনে বসিয়ে দিলেন উনি। আমাকে বসিয়ে নিজেও পাশে বসে পড়লেন আমার। এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে পুকুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। উত্তেজিত সুরে বলে উঠলাম আমি, কেন বাঁচালেন আমাকে এখন? আমি তো বাঁচতে চাই না, মরতেই তো চাই আমি। মরতে দিন আমাকে। আপনিও তো চান যে আমি যেন মরে যাই, তাহলে কেন বাঁচাচ্ছেন এখন আমায়? ছাড়ুন আমাকে, আমি পানিতেই ঝাঁপ দেব। আমার হাত শক্ত করে ধরে আছেন উনি। একটুও নড়তে পারছি না আমি। চোখ রাঙিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এতক্ষণ মৃত্যু যন্ত্রণা ভোগ করেও মরার স্বাদ মেটেনি তোর। আর শোন, তোকে আমি এমনি এমনি বাঁচাইনি, প্রয়োজন আছে বলেই বাঁচিয়েছি। নইলে তুই মরলি নাকি বাঁচলি কিছুতেই কারো যায় আসে না। তুই তো জানিস, স্বার্থ ছাড়া নাদিম কোনো কাজ করে না। ওনার কথাগুলো যেন আমি মেনে নিতে পারলাম না। কষ্ট হচ্ছে কথাটা মানতে। উনি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য আমায় বাঁচিয়েছেন। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল আমার। পানিগুলো ঝরে গাল অবধি আসার আগেই দুহাত মুঠোয় ভরে নিলেন উনি আমার। এত কাঁদছিস কেন তুই? এই চোখের পানিগুলো খুব মূল্যবান, তাই অকারণে ওগুলোকে অপচয় করিস না। আচ্ছা শোন, তোকে কেন বাঁচিয়েছি আমি? সেদিন পরে কি হয়েছিল তার কিছুই জানি না আমি। এখন যদি তুই মরে যাস, তাহলে সে বাকিটা কে বলবে আমাকে? তাই সেদিনের সব ঘটনা খুলে বল আমাকে। কি হয়েছিল ওই দিন? আর ওখানে ওখানে আমার নামই বা আসলো কি করে? এতক্ষণ পানিতে ডুবিয়ে এখন আসছে কাহিনী শোনাতে। শালা ডেভিল একটা। আমি কোথায় ফ্রেশ হব তা না, আমাকে কাজ করাতে চাইছে। করব না, কিচ্ছু করব না তোর আমি। কি হলো, কথা বলছিস না কেন? কথা বল, না হলে ভাববো সব মিথ্যে তোর নাটক। মাহিয়াকে দোষ দেওয়ার জন্য মিথ্যা নাটক করেছিস, ও নির্দোষ। সেটা তো বুঝবেনই। মাহিয়া আপু তো আপনার বউ হতে যাচ্ছে, তাই উনি কোনো অন্যায় করতেই পারেন না। ফালতু না বলে বল কি হয়েছিল, নইলে নইলে হয়তো আবারও পানিতে ফেলে দেবেন আমায়। ঠিক আছে ঠিক আছে, বলছি। সেদিন টিয়া আপুর বার্থডে কেক কাটার পর ওয়াশরুমে যাই আমি। আর তখন ওয়াশরুম থেকে বেরোতেই কেউ একজন আমার হাত ধরে টানতে টানতে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। বাইরে থাকাকালীন সময় ওনার গায়ে লাল রঙের শার্টটা দেখেছিলাম আমি, কিন্তু মুখটা ঢাকা ছিল, বিধায় দেখতে পাইনি আমি। অন্ধকার রুম দেখে ভয় কেঁপে উঠি আমি। আমাকে ভেতরে ঢুকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আগন্তুক। আর তাড়াহুড়ো থাকায় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল লোকটা। যখন আমার গ্রাউন্ডে হাত দিয়েছিল, তখনই খুব জোরে চিৎকার দিয়ে উঠি আমি। ওনাকে ধাক্কা দিয়ে বাইরে আসার চেষ্টা করলে আবারও আমাকে ধরে ফেলেন উনি। আর তখনই ওখানে এন্ট্রি নেন আপনি। আর লোকটাকে কয়েকটা ঘুষি দেওয়ার পর আপনার হাত ফসকে বেরিয়ে যায় উনি। আর কোথাও পাওয়া যায়নি। এরপর আপনি আমাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর আমার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য রুমে আসে মাহিয়া আপু। তখনকার ঘটে যাওয়ার সকল ঘটনা সম্পর্কে জানতে চান উনি। আর তাকে সবটা বলি আমি। তখন আমাকে বলে যান এই ব্যাপারে যেন আমি কাউকে কিচ্ছু না বলি, এগুলো লজ্জার ব্যাপার। তাছাড়া এটা জানাজানি হলে সোসাইটিতে মামু মুখ দেখাতে পারবে না, বাবাও দেখাতে পারবে না। বাইরে সবাইকে যা বলার উনিই বলবেন। আমি যেন রুম থেকেই আর বের না হই।
ওনার কথা মতো সত্যিই রুম থেকে আমি বের হইনি, বিশ্বাস করুন। কারণ ওই ভয় আর লজ্জাটা চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছিল। তখন রুমে বসে খুব কেঁদেছিলাম। যদি ঠিক সময়ে আপনি না পৌঁছাতেন তাহলে তাহলে কি যে হতো আমার। কিছুটা থেমে আবারও বলতে শুরু করলাম আমি। এরপর আপু বাইরে গিয়ে কি বলেছেন আমি জানি না। এত কিছু ঘটার পর এই ব্যাপারে বাসায় গিয়ে আমার সাথে বাবা মা কোনো কথাই বলেনি। আপু চলে যাওয়ার কিছুক্ষণ পর আম্মু এসে নিয়ে যায় আমাকে। তারপর তো আর কোনো যোগাযোগই ছিল না আপনাদের সাথে আমাদের। ব্যাস এইটুকুই। আচ্ছা, মাহিয়া আপু কি বলেছিল ভাইয়া? সে অনেক কথা, ওকে এই সব কিছু জবাব দিতে হবে। মাহিয়া বাইরে এসে এটাই বলেছিল, ওই ছেলেটা নাকি আমি ছিলাম। তুই নাকি আমার কথাই বলেছিলিস। আর আমার ঘরে সেই অপরিচিত লোকটার পরিহিত লাল সেই শার্ট, সেটাও পাওয়া যায়। সেটা দেখে সবাই এটাই বুঝে যায় যে আমি তোকে রেপ করার চেষ্টা করেছি। তাই ফুপি সেদিনই আমার উপর রাগ করে তোকে নিয়ে চলে যায়। তারপর আমিও একটা কাজে বাইরে চলে যাই। আর ওখানে থাকাকালীন সময়ে শুনি ফুপি আর নেই, তোকে বাসা থেকে বের করে দিয়েছে ওরা। আমার একটাই আফসোস, ফুপি সত্যিটা জানতে পারলো না। কিন্তু ভাইয়া, মাহিয়া আপু এত মিথ্যে কথা কেন বলল? সেটাই তো, মাহিয়া কেন মিথ্যা বলল? মাহিয়া তো মিথ্যা বলার মেয়ে না। তবে কি? জানি জানি মাহিয়া আপু কেন মিথ্যে বলতে যাবে। মিথ্যে তো আমি বলছি না, উনি তো মিথ্যে বলতেই পারেন না। আর ওনার সম্পর্কে কিছু বললে তো আপনারও সহ্য করার কথা নয়, কারণ উনি আপনার হবু বউ হতে যাচ্ছেন, তাই না? তাই ওকে নিয়ে খারাপ কিছু ভাবতে যাবেন কেন আপনি? তার চেয়ে আমি না হয় খারাপ থাকি। বলে উঠে যাচ্ছিলাম আমি, তখনই আমার হাত ধরে টান দিয়ে একদম আমাকে ওনার কোলে বসালেন উনি। হাত পা কাঁপছে আমার তখনও। ওনার নিঃশ্বাসগুলো একদম আমার মুখের ওপর এসে পড়ছে। এই গরম নিঃশ্বাসে শরীরে কাঁটা দিয়ে উঠছে আমার। বিন্দু বিন্দু পানির কণা ওনার কপালে লেগে আছে। কালো ভ্রুয়ে আবৃত কালো চোখ, গোলাপি ঠোঁট, কেমন জানি অদ্ভুত অনুভূতি খেলা করছে আমার মনে। মনের ভেতর কেমন উথাল পাতাল করছে। কেন এই অনুভূতি বুঝতে পারছি না। হার্টবিট লাফিয়ে লাফিয়ে উঠছে। কি যে হচ্ছে এইসব আমার সাথে। উনি কেমন ঘোর মাখা চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ঠোঁটগুলো কাঁপছে আমার। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন উনি। আমি থামতে চাইছি, কিন্তু ইচ্ছে করছে না। মন চাইছে যা হচ্ছে হতে দিই, কোনো বাধা সৃষ্টি করব না আমি। কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, ভাইয়া কি করছেন? আর কথা বলার অবস্থাতে আমি নেই। ততক্ষণে আমার ঠোঁট দুটো ওনার দখলে নিয়ে নিয়েছেন উনি। আমি হাত দিয়ে কিল ঘুষি মারছি ওনাকে, কিন্তু উনি থামছেন না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে উঠে দাঁড়ালেন। অঝরে কাঁদছি আমি তখন। এটা কি করলেন উনি আমার সাথে? কেন করলেন? এইসবের মানে কি? কাঁদছিস? এখন থেকে এর থেকেও বেশি কাঁদতে হবে তোকে। তবে সেটা আগের অত্যাচারের জন্য নয়, এই ডেভিল লাভারের ভালোবাসার অত্যাচার পেয়ে। এরপরও যদি বলিস মাহি আবার হবু বউ হতে যাচ্ছে, তাহলে কিচ্ছু বলার নেই আমার। কারণ কারণ এইসবের পর কিছু না বোঝার কথা নয় তোর। কেন করলেন এটা? ছি, আপনি এতটা জঘন্য, এতটা খারাপ। আমার সাথে এটা করতে একটু আটকালো না আপনার? না, আটকালো না। কারণ আই অ্যাম ইয়োর ডেভিল লাভার। একমাত্র তোর সাথে এসব করতে পারি আমি, আর কারোর সাথে নয়। তোর উপর যদি কারোর অধিকার থাকে, সেটা সেটা শুধুমাত্র আমার। তুই আর কারোর হতে পারিস না, পারবিও না। যা, তাড়াতাড়ি গিয়ে কাপড় পাল্টে নে, নাহলে শরীর খারাপ করবে। আরেকটা কথা, প্রতিদিন সকালে আমার ঘরে কফি নিয়ে আসবি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলে গালে চুমু খেয়ে ডেভিল মার্কা স্মাইল দিয়ে উনি চলে গেলেন। কি হচ্ছে এসব? আমি কি সেটাকে উনি ভুলে গেলেন? আমি তো ওনারই ভাইয়ের বউ হতে যাচ্ছি। তাহলে কেন এমন করলেন উনি আমার সাথে? ওনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না আমি। উনি আমার ডেভিল লাভার। রুমে এসে ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে দেখছি আমি। ঠোঁটগুলো লাল বর্ণ ধারণ করেছে আমার।
তবুও ওনার ওপর কোনো রকম রাগ করতে পারছি না আমি। কোথাও যেন এটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। কিন্তু উনি যা বললেন তা তো হওয়ার নয়, কারণ মামু ওনারই ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। তাহলে এসবের মানে কি? কোনোটাই তো অজানা নয় ওনার। আমি এখন কি করি? আমি উদাস মনে আকাশ পাতাল ভেবে চলেছি। তখনই নিচ থেকে ডাক পড়ল আমার। মামু ডাকছেন। সকলে রাতের খাবার খাচ্ছে। আমার কোনো কাজ নেই, তাই আর রুম থেকে বের হইনি আমি। মামু ডাকছেন শুনে তাড়াহুড়ো করে নিচে গেলাম। নিচে যেতেই কিছু কথা কানে এলো আমার। সম্ভবত আমার আর নাহিদ ভাইয়ার বিয়ের সম্বন্ধে কথা বলছে ওনারা। এসব কি? কিন্তু নাদিম ভাইয়া এটা কি করে হতে দেবেন? কেমন দোটানায় পড়ে গেলাম আমি। ড্রয়িং রুমে সকলে বসে কথা বলছে। কিচ্ছু নয়, আমার আর নাহিদ ভাইয়ার বিয়ের ব্যাপারেই কথা হচ্ছে এখানে। যেমন নাহিদ ভাইয়াকে বিয়ে করার আমার একদম ইচ্ছা নেই, তেমনি নাদিম ভাইয়াকেও অপছন্দ নয়। কেমন জানি ভালো লাগা কাজ করে আমার। আজকের এমন ব্যবহারের পরেও ওনার ওপর তেমন রাগ কিংবা বিরক্ত নই আমি। যেন ওনার কথাই ঠিক, আর আমার ওপর সব অধিকার ওনার। আমি শুধু ওনারই জন্য সৃষ্টি। মামি মুখ ভার করে বসে আছেন মামুর পাশে। নাহিদ আর নাদিম ভাইয়া দুজনেই পাশাপাশি বসেছেন। তিতলি আপু আসেনি নিজের রুম থেকে। তিয়া আপু এসেছে, কিছু বলছে না তবে। আমাকে দেখে নিজের কাছে নিয়ে আসলেন মামু। আমার হাত দুটো ধরে চোখের পানি ফেলছেন উনি। ব্যাপারটা মোটেও সহ্য হচ্ছে না ভাইয়ার। অন্যদিকে নাদিম ভাইয়া এক নাগারে হেসেই চলেছেন। ওনার হাসির কারণটা বোধগম্য নয় আমার কাছে। মানে আমি জানি এই বিয়েতে তোর মত নেই, তার কারণটাও আমার অজানা নয়, কিন্তু কি করার, আমার চোখে এর থেকে ভালো পাত্র খুঁজে পাচ্ছি না। তাই তোর কাছে হাত জোর করে বলছি, তুই প্লিজ এই বিয়েতে অমত করিস না, রাজি হয়ে যা। আমি জানি নাহিদ তোকে খুব ভালো রাখবে, কারোর দয়ায় তোকে বাঁচতে হবে না, নিজের স্বামীর টাকায় খাবি পড়বি, অন্যকে তখন দিতেও পারবি, কারোর খোঁটা শুনতে হবে না, খুব ভালো থাকবি। এত আরামায়েশ ভালো থাকার খুব কি দরকার আছে মামু? কে বলেছে আমি ভালো নেই? দেখো না, আমি তো এরকমই বেশ দিব্যি আছি। তাহলে বিয়ের কি প্রয়োজন বলো তো? এখনো পড়াশোনা শেষ হয়নি, এমএ এন্টারে পড়ি, আর এখনই বিয়ে? এখনই উপযুক্ত সময় ওসব লোকদের দেখিয়ে দেওয়ার, যারা তোকে অপমান অবহেলায় দূরছেই করে। একদিন নিজের পায়ে দাঁড়িয়ে তাদের মুখের উপরে তোকে যোগ্য জবাব দিতে হবে, বুঝিয়ে দিতে হবে চাইলে কি না পারা যায়। আর সেই জন্যই কেউ একজনের সাপোর্ট খুবই জরুরি, আর সেই সাপোর্ট নাহিদ ছাড়া আর কেউ তোকে দিতে পারবে না। প্লিজ মা, রাজি হয়ে যা, আর না করিস না। ভেবে নে না, এটাই তোর কাছে তোর মামুর শেষ চাওয়া। মামু, তবুও রাজি হয়ে যা। আজ এসব মানতে খুব কষ্ট হচ্ছে আমার, কারণ কোথাও না কোথাও নাদিম ভাইয়ার জন্য আলাদা একটা ফিলিংস ছিল আমার। আর আজ যখন জানতে পারলাম ওনার মনের কোনো আমার বসবাস, তখনই সবটা যেন ওলটপালট হয়ে গেল। মোড় ঘুরে গেল আমার জীবনটায়। বোধহয় এমনই একটা খেলার পাতার ঘর। এই ভাঙে তো এই ঘরে। মামার মুখের ওপর না বলার ইচ্ছে আমার নেই। ওনার চোখের পানির প্রতিটা ফোঁটা কষ্ট দিচ্ছে আমায়। আবার আমার ভিতরটাও তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার যতই কষ্ট হোক মামু, তোমাকে আমি কষ্ট দেব না। আমার কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু মামুর কষ্ট সহ্য হয় না আমার। তাই বুকে পাথর চেপে বিয়েতে মত দিলাম। নাদিম ভাইয়ার মুখের হাসি কখনো মিলিয়ে যাবার নয়। উনি এখনো হেসে যাচ্ছেন। ইচ্ছে করছে সবগুলো দাঁত ফেলে দিয়ে ওনার। পাজি ছেলে তখন কতগুলো কথা বলল, আর এখন দেখো, শয়তান একটা, হেসেই চলেছে। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবারে বিয়ের ডেট ফিক্সড করছি। এখন ঘরোয়াভাবে বিয়েটা দেওয়ার পরেই ধুমধাম করে অনুষ্ঠান করব। এখনই ধুমধাম করে দিতাম, কিন্তু কিছু লোক আছে না, যারা নাদিয়াকে সবসময় অপমান করতো, ছোট করতে চায়, সেই সব লোক বিয়েতে বহু সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এখনই এত বড় অনুষ্ঠান আয়োজন নয়, পরে করব। বাবা, ঠিক বলেছ। আমিও চাই না নাতিয়ার কোনো অপমান হোক। এবার অন্তত একটু শান্তিতে একটু খুশি নিয়ে বাঁচুক।
শান্তি আর খুশি সেটা একমাত্র আমিই দিতে পারি, আর কেউ নয়। ও শান্তি পাবে, ভালোবাসা পাবে, তবে তোমার থেকে নয় ভাইয়া, সবটা পাবে এই নাদিমের থেকে। না জেনে অনেক কষ্ট দিয়েছি, আর নয়, এখন কোনো কষ্ট পেতে দেবো না ওকে। ভালোবাসা রঙে রাঙিয়ে দেবো ওর জীবন। পিছনের করা ভুল প্রায়শ্চিত্ত করব এরপর থেকে আমি।